প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অসংক্রামক ব্যাধি ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার গোবিন্দ চন্দ্র দাস ১৯৫৬ সালের জুলাই মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিসিএইচ ডিগ্রি লাভ করেন। তিনি শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজের অ্যালার্জি ও ক্লিনিক্যাল বিভাগের প্রাক্তন অধ্যাপক। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এর আসার জন্য। স্যার, এই যে অসংক্রামক ব্যাধি, আমরা জানি ব্যাধিকে আমরা গ্রোসলি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সংক্রামক ব্যাধি, যেটা জীবাণুর সংক্রমণে হয়ে থাকে এবং এটা একজন থেকে আরেকজনে ছড়ায় বা কোনো না কোনোভাবে কোনো পানিবাহিত, বায়ুবাহিত বা বিভিন্নভাবে ছড়াচ্ছে। আর একটা হচ্ছে কোনো জীবাণুবাহিত না, তারপরও আমরা রোগে আক্রান্ত হচ্ছি। সেই অসংক্রামক ব্যাধি, সে রোগগুলি কি কি? এই অসংক্রামক রোগগুলি বলার আগে আমি একটু আগে বলি, আজকে থেকে ৫০ বছর আগে যদি চিন্তা করেন, তখন কিন্তু সংক্রামক রোগ কিন্তু অনেক ছিল। যেমন কলেরা হলে গ্রামে গ্রামে মারা যেত, গুটি বসন্ত হলে অনেক লোক মারা যেত, টিটনাস হলে মারা যেত, টিবি যার হয় যক্ষা তার হয় না রক্ষা, অনেক লোক মারা যেত। এখন কিন্তু আমাদের বিজ্ঞানের উন্নতির বদলতে এই রোগগুলি কিন্তু এখন অনেকটা নির্মূল। এই রোগের এখন সাধারণত মৃত্যু খুবই কম হয়ে থাকে। কিন্তু ৫০ বছর আগে অসংক্রামক যা রোগ ছিল, এখন কিন্তু এই উন্নত যুগে অনেক গুণ বেড়ে চলেছে। এই অসংক্রামক রোগগুলি বলতে সাধারণত আমরা যেগুলি বুঝি, যেমন আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, মাইগ্রেন, পেপটিক আলসার, এই সমস্ত রোগগুলি হলো আমাদের অসংক্রামক রোগ। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 80% রোগীরা আমাদের এই সাইকোসোমাটিক ডিজিজ, অসংক্রামক রোগ। স্যার, আপনি যেটা বলছিলেন স্যার, এক সময় আমাদের প্রপার অ্যান্টিবায়োটিক ছিল না। সংক্রামক ব্যাধি যখন হতো তাতে প্রচুর লোক মারা যেত। তার ভ্যাকসিনেশন ছিল না, জীবনযাপন প্রণালী উন্নত ছিল না। আমরা সেটা অনেকটা ওভারকাম করে আসছি, যে আপনি বলছেন। কিন্তু একই সঙ্গে আবার আমাদের সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে কিছু রোগকে আমরা ইনভাইট করেছি, যে কথাগুলি আপনারা বললেন। এই রোগগুলি বাড়ার মূলত কারণ কি, কেন বাড়ছে? এই রোগগুলি বাড়ার মূলত কারণ প্রথমত আমি বলবো স্ট্রেস, মানসিক চাপ। এখন দেখেন, মানসিক চাপ ইজিক্যাল টু এক্সটার্নাল প্রেশার, মানে বাহ্যিক চাপ, সেটা সামাজিক হোক, অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, ডিভাইড বাই ইনার পাওয়ার। আমাদের আগের ৫০ বছর আগে এক্সটার্নাল প্রেশার কিন্তু অনেক কম ছিল, ইনার পাওয়ারটা বেশি ছিল। যতই সভ্য ধরছে, এক্সটার্নাল প্রেশার দিন দিন বেড়ে চলছে, ইনার পাওয়ারটা কমে যাচ্ছে। আমাদের চাহিদা বেড়ে গেছে, অনেক চাই। এখন আমরা সব একটা স্কুলে যদি ৫০ জন ছেলে পড়ে, প্রত্যেক বাপ মা চাইবে তার ছেলে ফার্স্ট হবে। কিন্তু একজন ফার্স্ট হবে, একজন ১০ম হবে, একজন ৫০তম হবে। কারো বাচ্চা ১ নম্বর কম পাবে আর পিছন যাবে, কেউ চায় না। আগের দিনে আপনার বাবা, আমার বাবা মা পড়াশোনার প্রতি এত কিন্তু খেয়াল করে না। স্কুলে গেলাম, পড়াশোনা করলাম, এই যে মান ভালোই ছিল, খারাপ ছিল। কিন্তু এখন কিন্তু এই যে স্ট্রেস, এগুলো হলো অন্যতম কারণ। আপনার রাজনীতি বলেন, এই যে মারামারি হানাহানি, আগে কিন্তু এত ছিল না। রাজনীতি করতো, একটা ভালো মানে সম্পর্ক থাকতো। অর্থনৈতিক চাই, কত চাই, ৫তলা বিল্ডিং, ১০তলা বিল্ডিং, মানে চাহিদার কোনো শেষ নেই। ইনার পাওয়ারটা মানে কমে গেছে, যার ফলে মানুষের স্ট্রেস হচ্ছে। দ্বিতীয়ত হলো, আগে মানুষের খাদ্যাভ্যাসটা ছিল প্রাকৃতিক খাওয়া, যেমন ঢেঁকি ছাড়া চাউল, তারপরে গমের রুটি, মুড়ি, চিড়া, গ্রাম্য মুড়ি, সবগুলো প্রাকৃতিক খাওয়া, কীটনাশক ছাড়া, পুকুরের মানে খালে বিলে মাছ, প্রিজারভেটিভ ছাড়া, কোনো বাড়িতে ফ্রিজে ছিল না। কিন্তু এখন উল্টাটা, সব আমরা আর্টিফিশিয়াল খাচ্ছি। দেখেন, আমাদের চাউলের যে আবরণটা থাকে, ওইটার মধ্যে থাকে হলো ফাইবার, অল মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্টস। আমরা সভ্যতা যুগে ওই রঙটা দেখতে খারাপ দেখে ওইটা ফেলাই দিয়ে সাদাটা খাই, অখাদ্য কুখাদ্য খাই। এই যে আমার চিনি খারাপ, ময়দা ওই আগে উপরের যে কাবারটা ফেলাই দিয়ে পরিষ্কার আমরা খাই। তৃতীয়ত হলো কায়িক পরিশ্রম। আগে মানুষ যেভাবে হাঁটতো, ব্যায়াম করতো, চলাফেরা করতো, এখন কিন্তু সেগুলি নেই।
আমার বাড়ি থেকে আগে আমাদের যে মার্কেটিং সেন্টার ছিল 2 মাইল, আমরা যাইতাম আসতাম, কোনো ব্যাপার ছিল না। এখন আর কেউই হাঁটে না, সব এখন রিক্সায় বাসে এইভাবে চলে। এই মূলত হলো 3টা কারণ। তারপর আছে পরিবেশ দূষণ, সিগারেট খাওয়া, পরিবেশ দূষণ, ওবেসিটি হওয়া, ওগুলো অনেক ক্ষেত্রে দায়ী। লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আমাদের। এখন এই যে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে বা আপনি যে সমস্যাগুলি বললেন, এগুলো ওভারকাম করা আসলে এই যুগে খুব সহজও নয়। বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি, আমরা চাইলেই অর্গানিক ফুড সবসময় পাবো না, ভেজাল মুক্ত খাবার পাবো না, আমরা কীটনাশক মুক্ত উৎপাদনও এখন সম্ভব না, হাইব্রিড খাবার নানান রকম, এগুলো আমরা ওভারকাম করা সম্পূর্ণরূপে চাইলেই পারবো না হয়তো। এর মধ্যেও আমরা সুস্থ থাকতে চাই। এই রোগগুলোয় যাতে আমরা আক্রান্ত না হই সেজন্য কি করতে হবে? সেজন্য আমাদের ওই 3টা বেসিককে চেঞ্জ করতে হবে। যেমন আমি বললাম, আগেই বলেছি স্ট্রেস আপনি ওই এক্সটার্নাল প্রেশার কমানো সম্ভব না, এগুলি বেরিয়ে চলছে। ইনার পাওয়ারটা বাড়ানো যায়। ইনার পাওয়ারটা যদি বাড়িতে হলে আমাদের করতে হবে কি, সোল মাইন্ড, আমাদের যদি সোলকে ইমপ্রুভমেন্ট করে থ্রু মেডিটেশন, মাইন্ডকে করে নির্ভীক, এই দুইটা যদি আমরা প্রত্যেক দিন সকাল বিকাল করি, তাহলে আমাদের ইনার পাওয়ারটা বেড়ে যাবে, তখন আমাদের স্ট্রেসও কমে যাবে, তখন আমাদের এই অসংখ্য রোগও কমে যাবে। দ্বিতীয়ত হলো আমাদের কায়িক পরিশ্রম। এটা কিন্তু আমরা ইচ্ছাগুলি কিন্তু করতে পারি। অনেকে বলেন যে সময় নেই, আমি বলি আপনি 24টা ঘন্টার মধ্যে আপনি সব কাজ করেন, কিন্তু আপনি নিজের শরীরের জন্য অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি ব্যয় করেন। এখন দেখেন অনেকে আছে, আর আপনি জানেন এই অসংখ্য রোগগুলো কিন্তু হাই সোসাইটির, যত বিত্তবান, যত উচ্চশিক্ষিত, যত তাদের হয়। আমি অনেকে বলি হ্যাঁ বড়লোকের রোগ। এই দেখেন রিক্সা যারা চালায় তাদের কিন্তু ব্লাড প্রেশার খুব কম পাবেন, ডায়াবেটিস কম পাবেন, যারা মাটি মানে কাটে তাদেরও কিন্তু খুব কম পাবেন। আমি অনেকে বলে থাকি যে আপনার বাসার থেকে অফিস যেতে কতক্ষণ সময় লাগে, অনেকে বলে আধা ঘন্টা 1 ঘন্টা। আমি বাসার থেকে অফিস যাওয়ার সময়, অফিস থেকে বাসার সময়, এই 2 সময় যদি আপনি গাড়িতে বসে যদি এই ব্যায়ামগুলি করেন, তাহলে কিন্তু অনেকটা মানে করা সম্ভব, মানে এই রোগগুলি থেকে প্রতিরোধ করা সম্ভব। গাড়িতে বসে ব্যায়াম করা যায়, গাড়িতে বসে অনেকগুলি ব্যায়াম করা যায়। এটা কতগুলি ব্যায়াম আছে, যেমন যাদের ডায়াবেটিস, একটা কপালভাতি একটা ব্যায়াম আছে, সেটা গাড়িতে বসলো, এই 4th আঙ্গুলটা ধরেন, 4th আঙ্গুলটা যেমন চাপ দিল, চাপ দিয়ে 4 নম্বর আঙ্গুল 4 নম্বর দিয়ে মনে মনে ভাববে সৃষ্টিকর্তা একটা সোনালি হলুদ আওয়াজ যদি এসে সেই প্যানকেজে পড়তেছে, প্যানকেজটা অ্যাক্টিভ হচ্ছে, মনে ভাবতে হবে, নাক দিয়ে আসে শ্বাস ছাড়বে। দেখেন আমার তো মনে হয় 1 ঘন্টা হাঁটা আর 5 মিনিট আমার এই কপালভাতি ব্যায়ামটা করে একই কথা। ঘরে বসেও সেইগুলি আমরা এই হোলিস্টিক হেলথ ক্লাবে বা হোলিস্টিক আমার যে অ্যাপ্রোচ, এগুলি আমরা সাধারণত শিখে থাকি। আপনি ঘরে বসে, অফিসে বসে, ব্যবসা কেন্দ্রে বসে, ওখানে বসে আপনি করতে পারেন। একটা মানুষ যখন অফিসে থাকে 8 ঘন্টা করে সে কিন্তু কাজ করে না, এর মধ্যে সে একটু রেস্ট পায়, ওই রেস্টে গল্প গুজব না করে এই ব্যায়ামগুলি করতে পারে। ব্যবসা করতেছে, কিন্তু একটু বুঝে নেই, অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমরা যা ইনটেক করি বা খাই, সেটা শরীরে বার্ন করতে হবে এবং সে বার্ন হয়, আমরা বুঝি যে আমার বডিতে ফ্যাট জমা হবে না, আমি বার্ন করব বা ঘাম হবে, হাঁটবো, কায়িক পরিশ্রম লাগবে, আমার জয়েন্ট মুভমেন্ট সব হবে। তো আপনি যেটা বলছেন, এটাতে কি খাবার বার্ন হবে? অবশ্যই বার্ন হবে। এমনি তো ফিজিক্যাল এক্সারসাইজ সে করবে সকাল বিকাল। যখন আমি বলছি যখন অফিসে থাকবে, গাড়িতে চলবে, তখনও এগুলি করলেও কিন্তু অনেক ক্ষেত্রে মানে অ্যাডিশনাল এটা করবে, লাভ হবে। আমার একটা রোগী আছে, তার হার্টে 4টা ব্লকেজ, আজকে 10 বছর যাবত, বাইপাস করা বা ছাড়ার কোনো অত্যন্ত নেই। তিনি এখন এই যে সকালে বিকালে 1 ঘন্টা করে আমার এই ব্যায়ামগুলি করেন, হাঁটা চলাফেরা তো আসেই। এখন 10 বছর তিনি সুস্থ আছেন। তিনি কিন্তু প্রতি সপ্তাহে 3-4 দিন গরুর মাংস খান, তারপর সুস্থ আছেন। আমরা অধিকাংশই ইনটেক করি, কিন্তু আমরা বার্ন করি না ম্যাক্সিমাম। আপনি জানেন যত শিক্ষিত তারা কথা কম শুনে, যত একটু কম শিক্ষিত গরিব তারা কিন্তু কথা বেশি শুনে, তারাই উপকৃত হয় বেশি। যারা কম বুঝেন তাদের বোঝানো সহজ, যারা নিজেরাই অনেক বুঝেন তাদের বোঝানো অনেক কঠিন। আমরা আশা করছি আমাদের দর্শকরা ওই বেশি বোঝার দিকে না গিয়ে অভিজ্ঞ চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি যা বলছেন এগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং মেনে চলবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। জনগণ যদি এগুলিকে উপকৃত হয় তাহলে আমি সবচেয়ে খুশি হব। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অসংক্রামক ব্যাধি, যেগুলিতে আমরা অনেক বেশি আক্রান্ত হয়ে পড়ছি, সেই রোগ থেকে মুক্ত থাকার জন্য আমরা কি করতে পারি সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে।
প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের মনের মতো করেই সাজাতে চাই। তাই আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, বাচ্চার মা যদি তাকে ফল্টি টেকনিকে দুধ খাওয়ায়, তখন তার গলা থেকে দুধ সরাসরি তার কানের মধ্যকর্ণে চলে যায়, কারণ এই সময় স্টেশন টিউব একটু প্রশস্ত থাকে, হরাইজন্টাল থাকে এবং সরাসরি থাকে। এতে শুরু হয়। এছাড়া দেখা যায় যে একটু বড় হলে কোনো আঘাত পেলে বা কোনো চপেটাঘাত পেলে স্কুলের শিক্ষক বা হাজব্যান্ড ওয়াইফ তাতে করে যদি কানে আঘাত লাগে, তার পরবর্তীতেও এটা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়াতে পরিণত হয়। এছাড়া ভাইরাল, ব্যাকটেরিয়াল কারণেও ইনফেকশন হয়ে গেলে তা এটা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হয়। তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন বা কানে সাধারণ খোল, অনেকে কানে খোল হইতেছে, কানে খোঁচাখুচি করতেছে, এই খোঁচা লেগেও প্রথমে একটা ইনজুরি হয়, একটা ছিদ্র হয়, এটাই আস্তে আস্তে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়াতে পরিণত হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।